প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অনুগ্রহে ভালো আছি। আজ আমি আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্য এই বিষয়টি নিয়ে। তোমরা যারা স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রী রয়েছ, এছাড়া যারা স্নাতকোত্তর প্রিলি ও শেষ পর্বে রয়েছ, তাদের পাঠ্যসূচিতেও এই বিষয়টি ভিন্ন ভিন্ন নামে রয়েছে। অর্থাৎ আজকের এই পাঠ থেকে তোমরা সকলেই উপকৃত হতে পারো। তোমাদের সঙ্গে আছে আমি সানি বিশ্বাস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি ইস্পাহানি কলেজ। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো মুদ্রার অবমূল্যায়ন। তোমরা জানো, আন্তর্জাতিক বাণিজ্যে মুদ্রার অবমূল্যায়নের ধারণাটি বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে মুদ্রার অবমূল্যায়নের ফলে একজন আমদানিকারক বা একজন রপ্তানিকারক লাভবান হতে পারে, আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মুদ্রার অবমূল্যায়নের যে ধারণাটি, তা আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ গুরুত্ব বহন করে। আজকের এই পাঠ শেষে তোমরা বৈদেশিক মুদ্রার বিনিময় হারের বিভিন্ন ধারণা সম্পর্কে বলতে পারবে, মুদ্রার বিনিময় হার নির্ধারণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, মুদ্রার মূল্য হ্রাস বৃদ্ধি, ঊর্ধ্বমূল্যায়ন এবং অবমূল্যায়নের মধ্যে পার্থক্য সম্পর্কে বলতে পারবে, মুদ্রার অবমূল্যায়নের ফলাফল ব্যাখ্যা করতে পারবে, মুদ্রার অবমূল্যায়নের কার্যকারিতা এবং এর নির্ধারকসমূহ বর্ণনা করতে পারবে। মুদ্রার বিনিময় হার। একটি দেশের মুদ্রার এক এককের পরিবর্তে অপর একটি দেশের মুদ্রার যত একক ক্রয় করা যায় তাকে দেশটির মুদ্রার বিনিময় হার বলে। মুদ্রার বিনিময় হার হিসাবের দুটি প্রচলিত পদ্ধতি আছে। এর মধ্যে একটি হচ্ছে আপ ইজ আপ এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপ ইজ ডাউন। আমার দেশীয় মুদ্রার কত একক দিয়ে এক একক বিদেশি মুদ্রা পাওয়া যায়, এই হিসাবটি হচ্ছে আপ ইজ ডাউন। যুক্তরাষ্ট্রের, এমনকি আমাদের বাংলাদেশ ও ভারতেও এই পদ্ধতিতে মুদ্রার বিনিময় হার হিসেব করা হয়। অন্যদিকে আমার দেশীয় মুদ্রার এক একক দিয়ে কতটি বিদেশি মুদ্রা পাওয়া যায়, এই হিসেবটি হলো আপ ইজ আপ। এ পদ্ধতিতে বিনিময় হার হিসেব করা হয় বিশেষ করে ব্রিটেনে এবং কিছু ইউরোপীয় দেশে। আমরা একটি উদাহরণের সাহায্যে এই বিষয় দুটি সম্পর্কে বা এই পদ্ধতি দুটি সম্পর্কে আরেকটু ধারণা অর্জন করতে পারব। মনে করো, $1 সমান 42 টাকা। এখন 42 টাকা পার ডলার হচ্ছে আপ ইজ ডাউন পদ্ধতি এবং এই পদ্ধতিতে $এর সাথে টাকার বিনিময় হার। অন্যদিকে $0.024 পার টাকা, এটি হচ্ছে আপ ইজ আপ পদ্ধতি এবং এই পদ্ধতিতে $এর সাথে টাকার বিনিময় হার। মুদ্রার বিনিময় হার প্রধানত দুই প্রকার: মুক্ত বা ভাসমান বিনিময় হার, ইংরেজিতে বলা হয় ফ্রি অর ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, এবং স্থির বিনিময় হার বা ফিক্সড এক্সচেঞ্জ রেট। যেমনটি বলছিলাম, মুদ্রার বিনিময় হার দুই রকম। চিত্রে তোমরা যেমন দেখতে পাচ্ছ, একটি স্থির বিনিময় হার, অন্যটি মুক্ত বা ভাসমান বিনিময় হার। মুক্ত বা ভাসমান বিনিময় হারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি পূর্ণ ভাসমান বিনিময় হার, অন্যটি হলো নিয়ন্ত্রিত ভাসমান বিনিময় হার। মুক্ত বা ভাসমান বিনিময় হার একটি মুক্ত এবং প্রতিযোগিতামূলক বৈদেশিক মুদ্রার বিনিময় বাজার। এর অস্তিত্ব নির্দেশ করে যেখানে বিভিন্ন মুদ্রার দাম নির্ধারিত হয় মুদ্রার চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা। এখানে সরাসরি কোনো প্রকার সরকারি হস্তক্ষেপ থাকে না। মনে করো,
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে $5 মিলিয়ন মূল্যের দ্রব্য আমদানি করতে চায়। এক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার চাহিদা হবে $5 মিলিয়ন সমান। অন্যদিকে মনে করো যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে $100 মিলিয়ন টাকা মূল্যের দ্রব্য সামগ্রী কিনতে চায়। সুতরাং বাংলাদেশের মুদ্রার যোগান হবে 100 মিলিয়ন টাকার সমান। সুতরাং আমরা একটি ভারসাম্য বিনিময় হার কল্পনা করতে পারি, যে হারে মুদ্রার চাহিদা এবং যোগান সমান হবে। ভারসাম্য বিনিময় হারই হচ্ছে মুক্ত বা ভাসমান বিনিময় হার। ভাসমান বিনিময় হার একটি দেশের বাণিজ্যের ভারসাম্যের উদ্বৃত্ত এবং ঘাটতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাণিজ্যের ভারসাম্যে ঘাটতি থাকলে, অর্থাৎ আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি হলে মুদ্রার বিনিময় হার হ্রাস পাবে, বিপরীতভাবে মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পাবে। অন্যদিকে স্থির বিনিময় হার নির্ধারণ হয় একটি সাধারণ মানদণ্ডের নিরীক্ষে। অতীতে স্বর্ণকে সাধারণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতো। প্রতিটি দেশ স্বর্ণের মাধ্যমে তার মুদ্রার একটি স্থির মূল্য নির্ধারণ করে দিত এবং এই স্থির মূল্যে মুক্তভাবে দেশীয় মুদ্রাকে স্বর্ণে রূপান্তর করা যেত। স্বর্ণের রপ্তানি বা আমদানির উপর কোনো প্রকার বিধিনিষেধও ছিল না। যেহেতু প্রতিটি মুদ্রারই একটি স্থির স্বর্ণমান ছিল, সেহেতু বিভিন্ন মুদ্রার বিনিময় হার স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রিত হতো। ধরো $1 সমান 0.02 আউন্স স্বর্ণ এবং 1 জার্মান মার্ক সমান 0.01 আউন্স স্বর্ণ। সুতরাং 1 মার্কিন ডলারের বিনিময় হার হবে 2 জার্মান মার্কের সমান। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1970 সাল পর্যন্ত সময়টি ছিল মার্কিন ডলারের যুগ। এ সময় অকমিউনিস্ট দেশসমূহ মূলত ডলারের মাধ্যমে নিজেদের মুদ্রার মান নির্ধারণ করত। অর্থাৎ যে সকল দেশ সমাজতন্ত্র অনুসরণ করত না, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনীতির অনুসারী ছিল, সে সকল দেশেই ডলারের মাধ্যমে মুদ্রার মান নির্ধারিত হতো। তবে যেহেতু এ সময়কালে ডলার স্বর্ণে রূপান্তরযোগ্য ছিল, সেহেতু এটাও ছিল এক ধরনের স্বর্ণমান বিনিময় হার। বর্তমানে যে পদ্ধতিতে মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয় তা হচ্ছে এক ধরনের নিয়ন্ত্রিত ভাসমান পদ্ধতি বা ম্যানেজড ফ্লোটিং সিস্টেম। এ পদ্ধতিতে বিনিময় হার নির্ধারিত হয় চাহিদা যোগান প্রক্রিয়া ও সরকারি হস্তক্ষেপের সমন্বয়। এবং কোন কোন মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়, কোনো মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয় এক বা একাধিক মুদ্রার নিরীক্ষে। এতক্ষণ যে বিষয়টি আলোচনা করলাম, এর নিরীক্ষে তোমরা কিছু বিষয় নিজেরা খাতায় লিখে চর্চা করতে পারো। যে বিষয়টি তোমরা দেখবে সেটি হলো বাংলাদেশে কোন ধরনের বিনিময় হার প্রচলিত আছে এবং ডেপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন, ডিভ্যালুয়েশন ও রিভ্যালুয়েশন এই সকল ক্ষেত্রে সরকারের কোন কোন জায়গায় হস্তক্ষেপ রয়েছে। আশা করি এই বিষয়গুলো তোমরা খাতায় লিখে চর্চা করতে পারো, তাহলে আলোচ্য বিষয়টি সম্পর্কে তোমাদের গভীর ধারণা অর্জন করা সহজ হবে। মুদ্রার মূল্য হ্রাস, মূল্য বৃদ্ধি এবং ঊর্ধ্ব মূল্যায়ন। ইংরেজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন এবং রিভ্যালুয়েশন। যখন একটি দেশের মুদ্রার তুলনায় অন্য একটি দেশের মুদ্রার মান বাড়ে, তখন তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। অর্থাৎ আলোচ্য দেশটির মুদ্রার মান হ্রাস পেয়েছে, তখন বুঝে নিতে হবে। এবং একই সঙ্গে অন্য দেশটির মুদ্রার মূল্য বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি পাওয়াকে অ্যাপ্রিসিয়েশন বা মূল্য বৃদ্ধি বলা হয়। ভাসমান বিনিময় হার পদ্ধতিতে মুদ্রার মূল্য হ্রাস ও বৃদ্ধি একটি সাধারণ ঘটনা এবং আমদানি ও রপ্তানির হ্রাস বৃদ্ধির সাথে এটি সরাসরি সম্পর্কযুক্ত। মনে করো বাংলাদেশি টাকা ও মার্কিন ডলারের বিনিময় হার হচ্ছে $1
$1 সমান 42 টাকা। মুদ্রার চাহিদা ও যোগান তথা আমদানি ও রপ্তানির পরিমাণ দ্বারা এ হার নির্ধারিত হয়। মনে করো বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পূর্বের চেয়ে বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী আমদানি করতে চায়। এতে ডলারের চাহিদা বৃদ্ধি পেল। যদি বাংলাদেশের রপ্তানির পরিমাণ তথা ডলারে প্রকাশিত টাকার যোগান স্থির থাকে, তাহলে বাংলাদেশি মুদ্রায় ডলারের দাম বৃদ্ধি পাবে। ডলারের জন্য এটা মূল্য বৃদ্ধি বা অ্যাপ্রিসিয়েশন, এবং টাকার ক্ষেত্রে এটা মূল্য হ্রাস বা ডেপ্রিসিয়েশন নির্দেশ করে। নিচের চিত্রে অ্যাপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশনের ধারণাটি ব্যাখ্যা করা হলো। চিত্রে ডিডি এবং এসএস রেখা। এই রেখা দুটি যথাক্রমে প্রাথমিক ডিমান্ড বা চাহিদা এবং এসএস প্রাথমিক সাপ্লাই বা যোগান নির্দেশ করে। সুতরাং ডলারের প্রাথমিক ভারসাম্য দাম সমান সমান 42 টাকা, যেটা আমরা ভারসাম্য বিন্দুতে দেখতে পাচ্ছি। ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চাহিদা রেখা যদি ডান দিকে স্থানান্তরিত হয়, অর্থাৎ ডি প্রাইম এই রেখার দিকে সরে যায়, তখন নতুন ভারসাম্য নির্ধারিত হয়। অর্থাৎ তখন ভারসাম্য 45 টাকায় স্থির হয়। এটি টাকার জন্য ডেপ্রিসিয়েশন এবং ডলারের জন্য অ্যাপ্রিসিয়েশন নির্দেশ করে। আবার একইভাবে 45 টাকা থেকে যদি ডিমান্ড বা চাহিদা হ্রাস পেয়ে 42 টাকা হয়, সেক্ষেত্রে পুনরায় ডলারের দাম কমে যাবে এবং টাকার দাম বৃদ্ধি পাবে। এক্ষেত্রে ওই ঘটনাটি টাকার জন্য হবে অ্যাপ্রিসিয়েশন এবং ডলারের জন্য হবে ডেপ্রিসিয়েশন। আশা করি মুদ্রার মূল্য হ্রাস ও মুদ্রার মূল্য বৃদ্ধি সংক্রান্ত এই ধারণাটি তোমরা বুঝতে পেরেছ। মুদ্রার ঊর্ধ্ব মূল্যায়ন বা রিভ্যালুয়েশন। মুদ্রার ঊর্ধ্ব মূল্যায়ন বলতে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে মুদ্রার উচ্চ বিনিময় হার নির্ধারণ করাকে বোঝায়। লেনদেন ভারসাম্য বা বাণিজ্যের ভারসাম্যের ক্রমাগত উদ্বৃত্ত দূর করার জন্য এটি একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচ্য। মুদ্রার ঊর্ধ্ব মূল্যায়নের ফলে বৈদেশিক মুদ্রায় রপ্তানি দ্রব্য সামগ্রীর দাম বাড়ে এবং দেশীয় মুদ্রায় আমদানি দ্রব্য সামগ্রীর দাম কমে। ফলে রপ্তানির পরিমাণ কমে এবং আমদানির পরিমাণ বাড়ে। সুতরাং মুদ্রার ঊর্ধ্ব মূল্যায়নের দ্বারা বাণিজ্যের ভারসাম্য তথা লেনদেন ভারসাম্যের উদ্বৃত্ত দূর করা সম্ভব। এখানে উল্লেখ্য যে খুব কম দেশেই স্বতঃস্ফূর্তভাবে মুদ্রার ঊর্ধ্ব মূল্যায়ন করে থাকে, কারণ লেনদেন ভারসাম্য বা বাণিজ্যের ভারসাম্যের উদ্বৃত্ত একটি দেশের সাফল্য হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। এত সময় আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এর আলোকে তোমরা একটি বিষয় খাতায় লিখে চর্চা করতে পারো। মনে করো বর্তমানে $1 সমান 42.50 টাকা। আগামী মাসে টাকার দাম পরিবর্তিত হয়ে $1 সমান 43 টাকা হলো। 43 টাকা হলে এক্ষেত্রে টাকার বিনিময় হারের কী ধরনের পরিবর্তন হয়েছে তা লেখো। মুদ্রার অবমূল্যায়ন, ইংরেজিতে বলা হয় ডিভ্যালুয়েশন অফ কারেন্সি বা মানি। এ পাঠের শুরুতেই মুদ্রার অবমূল্যায়নের একটা ধারণাগত ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এখন আমরা মুদ্রার অবমূল্যায়নের বিস্তৃত ব্যাখ্যা প্রদান করব। কোনো একটি দেশ ক্রমাগতভাবে লেনদেন ভারসাম্য বা বাণিজ্যের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হলে মুদ্রার অবমূল্যায়নের আশ্রয় গ্রহণ করে থাকে।
সাধারণত অন্যান্য পদ্ধতিগুলো যেমন রপ্তানি শুল্ক হ্রাস, আমদানির উপর কোটা আরোপ প্রভৃতি যখন অকার্যকর বিবেচিত হয় তখনই একটি দেশ মুদ্রার অবমূল্যায়ন ঘটিয়ে থাকে। বিশেষ করে আমরা চীনের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোতে দেখি এই কৌশলটি প্রয়োগ করার জন্য। একটি বিষয় তোমরা আরেকবার মনোযোগ দিয়ে শ্রবণ করো। যখন রপ্তানি শুল্ক হ্রাস, আমদানির উপর কোটা আরোপ ইত্যাদি পদ্ধতি অকার্যকর বিবেচিত হয় তখনই মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয়। অর্থাৎ বাণিজ্যের ভারসাম্যের যে ঘাটতি রয়েছে তা দূরীকরণের জন্য মুদ্রার অবমূল্যায়ন একটি হাতিয়ার হতে পারে। মুদ্রার অবমূল্যায়নের তাৎক্ষণিক ফলস্বরূপ আমদানি ও রপ্তানি দ্রব্যের তুলনামূলক দামের পরিবর্তন ঘটে। অন্যভাবে বলা যায়, অবমূল্যায়নের ফলে দেশীয় মুদ্রায় বিদেশি দ্রব্যের দাম কমে যায় এবং দেশীয় মুদ্রায় আমদানি দ্রব্যের দাম বাড়ে। ফলে আমদানি দ্রব্য হ্রাস পায় এবং রপ্তানি বৃদ্ধি পায়। এর ফলস্বরূপ লেনদেন ভারসাম্য তথা বাণিজ্যের ভারসাম্যের ঘাটতি দূরীভূত হয়। একটি উদাহরণের সাহায্যে এই বিষয়টি ব্যাখ্যা করা যেতে পারে। মনে করি মুদ্রার অবমূল্যায়নের পূর্বে $1 সমান 40 টাকা ছিল। এ সময় বাংলাদেশ 5,000 পাউন্ড চা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করত। মনে করি প্রতি পাউন্ড চায়ের রপ্তানি মূল্য 40 টাকা বা $1। সুতরাং বাংলাদেশের রপ্তানি আয় $5,000 বা $2 লক্ষ টাকা। এখন মনে করো একই সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 25,000 কেজি গম আমদানি করে। প্রতি কেজি গমের আমদানি মূল্য 25 সেন্ট বা $0.25 বা 10 টাকা। সুতরাং বাংলাদেশের আমদানি ব্যয় হবে $6,250 বা $2.5 লক্ষ টাকা। সুতরাং বাংলাদেশের বাণিজ্যের ভারসাম্যের যে ঘাটতি সেটি হবে $1,250 বা 50,000 টাকা। ঘাটতির কারণটি হলো এই যে বাংলাদেশ যা রপ্তানি করছে তার চেয়ে বেশি আমদানি করছে। আমদানি ব্যয় বেশি হওয়ার কারণেই বাণিজ্যে ভারসাম্যে ঘাটতি দেখা দিয়েছে। এখন এই বাণিজ্যের ভারসাম্যের যে ঘাটতি এটি দূরীকরণের জন্য মুদ্রার অবমূল্যায়নের পদ্ধতিটি কাজে আসতে পারে। মনে করো বাংলাদেশ সরকার টাকার অবমূল্যায়ন করে $1 সমান 50 টাকা নির্ধারণ করল। দেশীয় মুদ্রায় চায়ের রপ্তানি মূল্য অপরিবর্তিত থাকলেও বিদেশি মুদ্রায় প্রতি পাউন্ড চায়ের রপ্তানি মূল্য হবে 80 সেন্ট বা $0.8, যা পূর্বের চেয়ে কম। যেহেতু বিদেশি মুদ্রায় চায়ের দাম কম সেহেতু চায়ের চাহিদা বাড়বে। মনে করি যুক্তরাষ্ট্র এখন 7,500 পাউন্ড চা বাংলাদেশ থেকে আমদানি করে। সুতরাং বাংলাদেশের রপ্তানি আয় হবে $6,000 বা $3 লক্ষ টাকা। একইভাবে ডলারের হিসেবে যদি গমের দাম অপরিবর্তিত থাকে তাহলে টাকার হিসেবে প্রতি কেজি গমের দাম হবে $12.50 টাকা। এক্ষেত্রে গমের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু বাংলাদেশে গমের চাহিদা কমে যাবে। মনে করি বাংলাদেশ এখন আগের চেয়ে কম অর্থাৎ 20,000 কেজি গম আমদানি করে। এতে আমদানি ব্যয়ে হ্রাস পেয়ে হবে $5,000 বা $2.5 লক্ষ টাকা। সুতরাং বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য সেটি এখন $1,000 বা 50,000 টাকার বাণিজ্যিক উদ্বৃত্ত হিসেবে পরিচিতি পাবে। একটু খেয়াল করুন, স্বাভাবিক অবস্থায় যেখানে বাংলাদেশের বাণিজ্যের ভারসাম্যের ঘাটতি ছিল প্রায় $1,250 বা 50,000 টাকা, শুধুমাত্র মুদ্রার অবমূল্যায়নের কারণেই এই ঘাটতি অঙ্কের হিসেবে দূরীভূত হয়ে উদ্বৃত্তে পরিণত হয়েছে এবং দেখা যায় শুধু এই একটি হাতিয়ার ব্যবহার করার কারণে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যের উদ্বৃত্ত $1,000 হয়েছে বা 50,000 টাকা হয়েছে। আশা করি অবমূল্যায়নের মাধ্যমে কিভাবে বাণিজ্যের ভারসাম্যের ঘাটতি দূর করা যায় সে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ।
মুদ্রার অবমূল্যায়নের কার্যকারিতা। বাণিজ্যের ঘাটতি বা লেনদেনের ঘাটতি দূর করার জন্য মুদ্রার অবমূল্যায়ন ব্যাপকভাবে স্বীকৃত এবং বহুল প্রচলিত একটি পদ্ধতি, যদিও এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা কঠিন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মুদ্রার অবমূল্যায়নের তাৎক্ষণিক প্রভাব বা ইম্প্যাক্ট ইফেক্ট ইতিবাচক, কিন্তু দীর্ঘকালে অর্থাৎ স্টেডি স্টেট ইফেক্ট এ সম্পর্কে নিঃসন্দেহে কিছু বলা যায় না। অর্থাৎ দীর্ঘকালে মুদ্রার অবমূল্যায়নের প্রভাব প্রশ্নবিদ্ধ থেকে যায়। তাৎক্ষণিক প্রভাব সাধারণত অবমূল্যায়নের বছরের মধ্যেই পরিদৃষ্ট হয়, অন্যদিকে দীর্ঘকালীন প্রভাব সাধারণত অবমূল্যায়নের ৩-৪ বছর পরে পরিদৃষ্ট হয়। সঠিকভাবে অবমূল্যায়নের কার্যকারিতা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। এগুলো হলো মুদ্রার দেশীয় মানের পরিবর্তন। এটা ধরে নেওয়া হয় যে মুদ্রার অবমূল্যায়নের ফলে তাৎক্ষণিকভাবে শুধুমাত্র মুদ্রার বৈদেশিক বিনিময় হার হ্রাস পায়, দেশের অভ্যন্তরে মুদ্রার মানের কোনো পরিবর্তন হয় না। এর অর্থ হলো অবমূল্যায়নের ফলে উৎপাদন খরচের কোনো পরিবর্তন হয় না এবং দেশের অভ্যন্তরে দ্রব্যের দামেরও কোনো পরিবর্তন হয় না। অবমূল্যায়নের ফলে মুদ্রার দেশীয় মান যদি হ্রাস পায়, অর্থাৎ উৎপাদন খরচ তথা দ্রব্যের দাম বাড়ে, তাহলে অবমূল্যায়ন দ্বারা কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব নাও হতে পারে। সুতরাং আমরা বুঝতে পারলাম অবমূল্যায়নের ফলে যদি দেশীয় মুদ্রার মান হ্রাস পায়, তাহলে অবমূল্যায়ন দ্বারা বিশেষ কোনো উপকার হবে না। রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা। রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা যদি একক অপেক্ষা কম হয়, অর্থাৎ এক্সপোর্ট যদি 1 এর কম হয়, তাহলে মুদ্রার অবমূল্যায়ন দ্বারা বাণিজ্যের ঘাটতি দূর করা সম্ভব হবে না। রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর চেয়ে ছোট হবার অর্থ হলো এই যে দ্রব্যের দাম যতই হ্রাস পাক না কেন, চাহিদা খুব একটা বাড়বে না। এক্ষেত্রে অবমূল্যায়নকারী দেশের রপ্তানি আয় কমে যেতে পারে। অর্থাৎ যে ক্ষেত্রে রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম, সেক্ষেত্রে অবমূল্যায়ন বিশেষ কোনো কাজে আসে না। আমদানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা। রপ্তানি দ্রব্যের মতো আমদানি দ্রব্যেরও চাহিদা যদি অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ ইম্পোর্ট যদি এককের চেয়ে কম হয়, সেক্ষেত্রে অবমূল্যায়ন কার্যকর হবে না। আমদানি দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হলে দ্রব্যের দাম যতই বাড়ুক না কেন, আমদানির পরিমাণ খুব একটা কমবে না। এতে অবমূল্যায়নকারী দেশটির আমদানি ব্যয় বেড়ে যেতে পারে। মার্শাল লার্নার শর্ত বা মার্শাল লার্নার কন্ডিশন। মার্শাল ও লার্নারের মতে একটি দেশের রপ্তানির চাহিদা স্থিতিস্থাপকতা এবং আমদানির চাহিদার স্থিতিস্থাপকতার পরম মানের যোগফল 1-এর চেয়ে বেশি হয়, তখন মুদ্রার অবমূল্যায়ন করে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি দূর করা সম্ভব। কিন্তু এক্সপোর্ট ও ইম্পোর্টের যোগফল 1 হলে বাণিজ্যের ভারসাম্যের কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে এক্সপোর্ট ও ইম্পোর্টের যোগফল যদি 1-এর চেয়ে কম হয়, সেক্ষেত্রে ঘাটতি আরও বাড়বে। এবং গবেষণায় দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই মার্শাল এবং লার্নারের যে শর্ত, তার সত্যতা রয়েছে। এতক্ষণ যে বিষয়টি নিয়ে কথা বললাম, এর আলোকে তোমরা একটি বিষয় চর্চা করতে পারো। মনে করো বাংলাদেশে মার্চ 1996 থেকে আজ পর্যন্ত অনেকবার মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। তোমরা এই তথ্যটি খুঁজে বের করো। বাংলাদেশে 1996 থেকে আজ পর্যন্ত কতবার মুদ্রার অবমূল্যায়ন করা হয়েছে এবং এই অবমূল্যায়নের ফলে আমাদের আমদানি ও রপ্তানির উপর
কি কি প্রভাব পড়েছে। আমরা আজকের পাঠের প্রায় শেষাংশে চলে এসেছি। আমরা এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে কথা বললাম ধারাবাহিকভাবে সেই বিষয়গুলি তোমাদের আরেকটু মনে করিয়ে দিতে চাই। তোমরা দেখেছো আজ আমরা কথা বলেছি বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ে। আমরা দুটি পদ্ধতির কথা বলেছিলাম বিনিময় হারে। একটি ছিল স্থির বিনিময় হার এবং অন্যটি হলো মুক্ত বা ভাসমান বিনিময় হার। এবং মুক্ত বা ভাসমান বিনিময় হারও দুই রকমের ছিল, একটি পূর্ণ ভাসমান বিনিময় হার, অন্যটি নিয়ন্ত্রিত ভাসমান বিনিময় হার। এছাড়া ম্যানেজড ফ্লোটিং সিস্টেম নিয়েও আমরা কথা বলেছিলাম, অর্থাৎ কিভাবে চাহিদা ও যোগান এবং সরকারি হস্তক্ষেপের সমন্বয়ে মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়, সে বিষয়টি নিয়েও কথা বলেছিলাম। মুদ্রার মূল্য হ্রাস, মূল্য বৃদ্ধি এবং ঊর্ধ্বমূল্যায়ন এ সম্পর্কে কথা বলেছিলাম এবং কিভাবে এর ভিত্তিতে ভারসাম্য দ্বারা অ্যাপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশন নির্ধারিত হয় সে বিষয়েও কথা বলেছিলাম। কিভাবে চাহিদার হ্রাস বৃদ্ধির সাথে সাথে মুদ্রার মূল্যের হ্রাস বৃদ্ধি হয় সেটিও আমরা চিত্রের মাধ্যমে দেখেছিলাম। মুদ্রার ঊর্ধ্বমূল্যায়ন সম্পর্কে আমরা ধারণা অর্জন করেছি। মুদ্রার অবমূল্যায়ন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং অবমূল্যায়নের মাধ্যমে কিভাবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি দূর করা যায় সে বিষয়টি নিয়েও বিস্তারিত কথা বলেছি। এবং কোন কোন বিষয়ের উপর মুদ্রার অবমূল্যায়নের কার্যকারিতা নির্ভর করে তা নিয়েও আমরা কথা বলেছি। আমরা দেখেছি মুদ্রার দেশীয় মানের পরিবর্তন, রপ্তানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা, আমদানি দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা এবং মার্শাল লার্নারের শর্ত, এই চারটি বিষয় মুদ্রার অবমূল্যায়নের কার্যকারিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি আজকের এই পাঠ তোমাদের ভালো লেগেছে। আজকের পাঠের আলোকে কিছু সত্য মিথ্যা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে। যদি এই সত্য মিথ্যা তোমাদের পরীক্ষায় আসে না, কিন্তু এই বিষয়গুলো চর্চা করলে আজকের এই পাঠের উপর তোমাদের গভীর ধারণা অর্জন করা সহজ হবে। সত্য মিথ্যাগুলো তোমরা একটু লক্ষ্য করো। 0.646 টাকা পার ইয়েন, এটি আপ ইজ ডাউন পদ্ধতির বিনিময় হারের হিসাব, এটি সত্য না মিথ্যা তোমরা নিজেরা খাতায় লিখবে। পূর্ণ ভাসমান বিনিময় হার নির্ধারণে সরকারের হস্তক্ষেপ শূন্য, এটি সত্য না মিথ্যা খাতায় লিখবে। মুদ্রার অবমূল্যায়নের ফলে আমদানি বৃদ্ধি পায়, এই বিষয়টি সত্য নাকি মিথ্যা এটিও লিখবে। মুদ্রার ঊর্ধ্বমূল্যায়নের ফলে দেশীয় মুদ্রার দাম বৃদ্ধি পায়, বিষয়টি সত্য না মিথ্যা সেটিও তোমরা লিখবে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমরা দুটি বিষয় শিখতে পারো, মুদ্রার বিনিময় হার বলতে কী বোঝায় এবং স্থির বিনিময় হার ও ভাসমান বিনিময় হারের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। সর্বশেষ একটি বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্ন তোমরা শিখতে পারো, কিভাবে মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয় ব্যাখ্যা করো। এর পাশাপাশি তোমরা আরও কিছু প্রশ্নের উপর মনোযোগ দিতে পারো, যেমন অবমূল্যায়নের মাধ্যমে বা মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে কিভাবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি দূর করা হয় এবং ভারসাম্য আনয়ন করা হয়। আশা করি
আজকের এই বিষয়গুলো তোমরা ভালোভাবে অধ্যয়ন করলে আজকের এই পাঠ থেকে যে কোনো বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন আসলে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালোভাবে গুছিয়ে লিখতে পারবে। আজকের এই পাঠ শেষে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগ্রত হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলো করবে। এতক্ষণ মনোযোগ দিয়ে পাঠ শ্রবণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল। তোমরা সকলেই ভালো থেকো।